এই মুহূর্তে বিশ্বের কোথাও না কোথাও প্রায় 40 মিলিয়ন মানুষ তাদের শরীর বিক্রি করে জীবিকা নির্বাহ করে। একে বলা হয় পতিতাবৃত্তি। 40 মিলিয়ন সংখ্যাটি কানাডা বা অস্ট্রেলিয়ার জনসংখ্যার চেয়েও বেশি। একটি গোটা দেশের সমান। শুধু তাদের কোনো পতাকা নেই, পাসপোর্ট নেই এবং ভোটাধিকারও নেই। এই ব্যবসা থেকে বছরে প্রায় $180 বিলিয়ন আয় হয়, যা অনেক বড় কর্পোরেশনের মোট লেনদেনের চেয়েও বেশি। কিন্তু যারা এই কাজ করে তারা এই টাকা উপার্জন করে না। দালাল এবং দালালরা প্রতিটি লেনদেনের 50 থেকে 80% নিয়ে নেয়। নারী পায় সামান্য কিছু, অথচ তার শরীরই হলো মূল পণ্য। অস্ত্র ও মাদকের পর মানব পাচার হল পৃথিবীর তৃতীয় সবচেয়ে লাভজনক অবৈধ ব্যবসা। এই শিল্পটি প্রতি বছর বাড়ছে এবং এর থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জাতিসংঘের মতে প্রতি বছর প্রায় 5 মিলিয়ন মানুষ জোরপূর্বক ফাঁদে পড়ার শিকার হয়। তাদের বেশিরভাগই নারী ও শিশু, যারা এই পথ বেছে নেয়নি। বিশ্বব্যাপী এই মানব পাচারের 62% এশিয়া থেকে আসে। ইউরোপে এর পরিমাণ 20%-এরও বেশি। এটি কোনো একটি দেশের সমস্যা নয়, এটি একটি বিশ্বব্যাপী যন্ত্র যার কোনো বন্ধ করার বোতাম নেই। কিভাবে মানুষ এই ফাঁদে পড়ে? বেশিরভাগই কোনো সচেতন সিদ্ধান্ত নেয়নি। একদিনও তাদেরকে এমনিতেই একটি ভালো চাকরির প্রস্তাব দেওয়া হয়। এর সবচেয়ে সাধারণ উদাহরণ হল বিদেশে চাকরির সুযোগ, যেমন ওয়েথ্রে সমডেল বা আয়া। তারা টিকিট কিনে মেয়েটির পাসপোর্ট নিয়ে নেয়, আর এখন সেই ভ্রমণের জন্য তার হাজার হাজার ডলার দেনা হয়ে যায়। সেখান থেকে আর ফেরার কোনো উপায় থাকে না। আরেকটি উদাহরণ হলো আবেগ। একজন পুরুষ মন জয় করার চেষ্টা করে, উপহার দিয়ে, একসাথে ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়, আর তারপর সে বলে, শুধু একবার আমার জন্য এটা করো। সেই একবারই একটি স্থায়ী চাকরিতে পরিণত হয়। তৃতীয় ফাঁদটি হল মাদক। প্রথমে তারা আপনাকে বিনামূল্যে চিকিৎসা দেয়, তারপর সেই টাকা শোধ করার জন্য কাজ করতে বলে। একজন আসক্ত ব্যক্তি পরবর্তী ডোজের জন্য প্রায় যে কোনো কিছুতে রাজি হয়ে যায়। একটি বড় সমীক্ষায় জরিপকৃত 90% নারী বলেছেন যে তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু তাদের কাছে টাকা নেই, কাগজপত্র নেই, সাহায্য চাওয়ার মতো কেউ নেই। এই চক্রে জোর করে ঢোকা মানুষদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 12 লক্ষ শিশু এই চক্রে জড়িয়ে পড়ে। এটা শুধু একটা সংখ্যা নয়, এরা সত্যিকারের মানুষ। তাদের অনেকেই উন্নত জীবনের সন্ধানে দরিদ্র সম্প্রদায় থেকে এসেছে। এখানে তাদের পথ চলা শুরু হয়েছিল সম্মতিতে নয়, বরং একটি সাধারণ চাকরি ও আয়ের সাদামাটা স্বপ্ন নিয়ে। তারা চলে যায় না কেন? বাইরে থেকে পরিস্থিতি দেখে সবাই এই প্রশ্ন করে, কিন্তু বাইরে থেকে এটা বোঝা অসম্ভব যে এখানে কত সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হলো ঋণ। তারা আপনাকে বলে যে বাসস্থান, খাদ্য, বস্ত্র, নিরাপত্তার জন্য আপনার ঋণ আছে। এই ঋণ আপনার পরিশোধ করার ক্ষমতার চেয়েও দ্রুত গতিতে বাড়তে থাকে। এর কোনো শেষ নেই। দ্বিতীয় সমস্যা হলো হুমকি। আপনার পরিবার, আপনার সন্তান, এমনকি আপনার নিজের প্রতিও। এই ক্ষেত্রে 70%-এরও বেশি নারী শারীরিক সহিংসতার শিকার হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বারবার এর শিকার হয়েছেন। তৃতীয় সমস্যা হলো সম্পূর্ণ বিচ্ছিন্নতা। আপনার ফোন কারো নিয়ন্ত্রণে থাকে, আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা হয়, প্রিয়জনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একজন মানুষ বুঝতেই পারে না যে এই জায়গার বাইরে কোনো জীবন আছে কিনা। এমনকি যখন কোনো শারীরিক বাধা থাকে, নাতক্ষণও একজন মানুষ অন্য কোনোভাবে বাঁচতে জানে না। কোনো বিশেষত্ব নেই, কোনো অভিজ্ঞতা নেই, কেউ আপনাকে আশ্রয় দিতে ইচ্ছুক হবে এমন কোনো নিশ্চয়তাও নেই। এটাও একটা খাঁচা। কেউ কেউ তাদের সন্তানদের মাধ্যমে বন্দী হয়ে থাকে। একজন নারী একটি সন্তানের জন্ম দেয় এবং সেটি সঙ্গে সঙ্গে একটি হাতিয়ারে পরিণত হয়। সন্তানের নিরাপত্তার হুমকি দেওয়া একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে নৃশংস উপায়গুলোর মধ্যে একটি। সেখানে অনিচ্ছাকৃতভাবে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে 63% বলেছেন যে তারা নিয়মিত সহিংসতার শিকার হতেন। শুধু একবার নয়, পরিকল্পিতভাবে। এটা কোনো কাজ নয়, এটা শিকবিহীন এক কারাগার। এই সব কিছুর মধ্য দিয়ে যাওয়া একজন মানুষের মনস্তত্ত্বের কি হয়? বিজ্ঞানীরা কয়েক দশক ধরে এই প্রশ্নটি নিয়ে গবেষণা করছেন, এবং তাদের গবেষণার ফলাফল দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। এই ধরনের মানসিক আঘাতের শিকার হওয়া 68% নারী যুদ্ধ পরবর্তী সৈন্যদের মতোই একই ধরনের ডাক্তারি রোগ নির্ণয় পান। এগুলো সরকারি পরিসংখ্যান। তাদের অবস্থার তীব্রতা যুদ্ধফেরত সৈনিক, গার্হস্থ্য সহিংসতার শিকার এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে আসা শরণার্থীদের অবস্থার সাথে তুলনীয়। 9টি দেশের গবেষণায় এটি নিশ্চিত করা হয়েছে। মনস্তত্ত্ব এক বিশেষ উপায়ে নিজেকে রক্ষা করে। একজন ব্যক্তি তার
শরীরকে পরদেশী হিসেবে দেখতে শুরু করে। শরীরে যা ঘটছে তার সাথে শরীরের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। এটি একটি সুপ্রতিষ্ঠিত টিকে থাকার কৌশল। এই জীবন ত্যাগ করার পর মানুষ বছরের পর বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারে না, কাউকে বিশ্বাস করে না এবং দুঃস্বপ্ন দেখে। মানসিক আঘাত পরিস্থিতির সাথে দূর হয়ে যায় না, এটি ভেতরেই থেকে যায়। এর সাথে যুক্ত হয় দীর্ঘস্থায়ী বিষণ্ণতা, খাদ্যাভ্যাসজনিত সমস্যা এবং মদ্যপানের অপব্যবহার। এটি কোনো দুর্বলতা বা খেয়ালখুশি নয়, এটি ব্যক্তি যা অভিজ্ঞতা করেছে তার সরাসরি পরিণতি। তাহলে এখান থেকে পালানো কি সম্ভব? হ্যাঁ, কিন্তু বাইরের সাহায্য ছাড়া এটা প্রায় অসম্ভব। আর এটা শুধু শারীরিকভাবে চলে যাওয়ার বিষয় নয়। একজন ব্যক্তিকে সবকিছু নতুন করে শিখতে হয়। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কাজ খুঁজতে হয়, কিভাবে নিজের জীবনের শূন্যতার ব্যাখ্যা দিতে হয়। সমাজ এমন মানুষদের সাদরে গ্রহণ করে না। 1999 সালে সুইডেন এমন একটি আইন পাশ করে যা বিক্রেতাদের নয় বরং ক্রেতাদের শাস্তি দিত। এরপর দেশটিতে রাস্তার পাচার নাটকীয়ভাবে কমে যায়। নেদারল্যান্ডস ভিন্ন পথ অবলম্বন করে এটিকে সম্পূর্ণ বৈধ করে দেয়। ফলাফল, 13 বছরে এই শিল্পে 127 জনেরও বেশি নারী মারা গেছেন। বৈধকরণ তাদের জীবনকে নিরাপদ করতে পারেনি। শুধু একটি আইন কোনো কিছুর সমাধান করে না। যারা পালাতে চায় তাদের প্রকৃত সাহায্য প্রয়োজন। বাসস্থান সমর্থন একটি নতুন পেশা। এগুলো ছাড়া একজন ব্যক্তি এক ফাঁদ থেকে অন্য ফাঁদে ঘুরতে থাকে। এটা অন্য কারো জীবনের গল্প নয়। যার কাছে টাকা নেই, সমর্থন নেই, কোনো ভিত্তি নেই, সে অসহায়। এই যন্ত্রটি ঠিক এভাবেই কাজ করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটা জরুরি।